বিয়ের উপযুক্ত বয়সী মেয়ে রেখে মেয়ের মা নিজেই আবার বিয়ে করে আরেক সংসার চালাচ্ছেন। খবর পেয়ে মেয়ের বাবাও বিদেশে স্ট্রোক করেছেন। 21 বছরের তরুণী রাইসার জীবনে চেনা আকাশটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে যে এমন ঘন কুয়াশায় ঢেকে গেল, ও নিজেই তা বিশ্বাস করতে পারছে না। যে বয়সে ওর নিজের বিয়ের সানায় বাজার কথা, চারদিকে বিয়ের আলাপ আলোচনা চলার কথা, সেই বয়সে এসে ওকে মুখোমুখি হতে হলো জীবনের সবচেয়ে নির্মম ও কুৎসিত বাস্তবতার। রাইসার মা রেহানা বেগম সমাজের কোনো নিয়ম কানুন বা লোকলজ্জার তোয়াক্কা না করে নিজের যুবতী মেয়েকে ঘরে ফেলে রেখে আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন। পাত্র নাকি ওনার চেয়ে বয়সে বেশ ছোট এবং এক ধনাঢ্য ব্যবসায়ী। নিজের ব্যক্তিগত সুখ আর মোহের টানে একটা মেয়েকে যে এভাবে মাছ ধরিয়ে ফেলে যাওয়া যায়, তা রাইসা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারত না। গত পরশুদিন যখন রেহানা বেগম ওনার নতুন স্বামীর দামি গাড়িতে চড়ে বাড়ি থেকে চিরকালের জন্য বিদায় নিচ্ছিলেন, তখন একবারের জন্য মেয়ের দিকে ফিরে তাকাননি। রাইসার মনে হচ্ছিল ও কোনো রক্তে মাংসের মানুষ নয়, বরং ঘরের কোনায় পড়ে থাকা এক টুকরো আসবাবপত্র, যাকে ফেলে চলে গেলেও কারো কিছু যায় আসে না। ড্রয়িং রুমে বসে রাইসার ফুপু সোফিয়া বেগম অনবরত কেঁদে চলেছেন আর বুক চাপড়াচ্ছেন। ওনার কান্নার আওয়াজ আর ক্ষোভের এক একটা শব্দ তীরের মতো এসে রাইসার বুকে বিছে। কি কলঙ্কের ভাই, ঘরে বিয়ের উপযুক্ত ডাগর মেয়ে, পাড়া প্রতিবেশী চারিদিকে ছিছি করছে, আর মা নিজেই আবার স্বামী নিয়ে নতুন সংসার পাততে চলে গেল। এই সমাজকে আমরা মুখ দেখাবো কেমন করে? রাইসার বিয়ে দেব কার কাছে? রাইসা পাথরের মতো শান্ত পায়ে ফুপুর সামনে এসে দাঁড়ালো। ওর চোখে কোনো পানি নেই, এক অদ্ভুত শূন্যতা চোখ দুটোকে লাল করে রেখেছে। ও নিচু গলায় বলল, ফুপু, দয়া করে একটু শান্ত হও। মা যা করার তা তো করেই গেছে, এখন চিৎকার করে তো কোনো লাভ নেই। লাভ নেই মানে রে রাইসা? ফুপু তেড়ে উঠলেন, তোর বাপটা যে অত দূরে মরুভূমির দেশে দিন রাত যান লড়িয়ে খেটে আমাদের জন্য টাকা পাঠাচ্ছে, তার কানে যখন এই খবর যাবে, সে কি সইতে পারবে? রেহানা একবারও ভাবল না লোকটার কথা। ওরে খোদা, ভাইজানকে আমি এই মুখ দেখাবো কেমন করে? রাইসার বুকটায় ব্যথা করে উঠল। বাবা জহিরুল ইসলাম গত 15 বছর ধরে সৌদি আরবে আছেন। 1 বছর পর পর 2 মাসের ছুটিতে আসেন। নিজের সুকালাদ বিসর্জন দিয়ে প্রতি মাসেই টাকা পাঠান, যাতে রাইসার পড়াশোনায় কোনো কমতি না থাকে। বাবার জীবনের সবটুকু স্বপ্নই তো রাইসাকে ঘিরে। রাইসা ফুপুর হাতটা চেপে ধরে বলল, ফুপু প্লিজ, বাবাকে এখন কিছু জানিও না। বাবার এমনিতেই হার্টের সমস্যা, এই বয়সে এসে এমন ধাক্কা বাবা সহ্য করতে পারবে না। কিন্তু ভাগ্যবোধ হয় সেদিন রাইসার পক্ষে ছিল না। ফুপুর বড় ছেলে রাফসান ততক্ষণে ক্ষোভে আর উত্তেজনার বশে জহিরুল সাহেবকে ফোনে সব জানিয়ে দিয়েছে। রাইসা যখন নিজের ঘরে ফিরে থরথর করে কাঁপছিল, ঠিক তখনই ওনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিলন চাচার নাম, যিনি জহিরুল সাহেবের সাথে রিয়াদে একই কোম্পানিতে কাজ করেন। বুক ভরা আতঙ্ক নিয়ে ফোনটা রিসিভ করল রাইসা। হ্যালো, মিলন চাচা, বাবা ভালো আছে তো? ওপাশ থেকে মিলন চাচার গলাটা কাঁপছিল, কান্নার শব্দে ওনার কথা আটকে যাচ্ছিল। রাইসা রে, মা আমার, তুই শক্ত হ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে চাচা? বাবা, তোর ভাই রাফসান ফোন করে তোর বাপকে ওনার ভাঙা সংসারের খবরটা দিয়েছিল। ফোন রাখার পরপরই জহিরুল ভাই কেমন যেন ছটফট করতে লাগলো। বুক চেপে ধরে মেঝেতে পড়ে গেল মা। আমরা তখনই ওনারে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তাররা বলতেছে ওনার বড় স্ট্রোক হয়েছে, অবস্থা খুবই আশঙ্কাজনক। আইসিইউতে রাখা হয়েছে ওনারে। ফোনের ওপাশের কথাগুলো রাইসার মাথায় যেন বজ্রপাতের মতো শোনালো। চারপাশের দেয়ালগুলো যেন বনবন করে ঘুরতে শুরু করলো। যে মা জন্ম দিয়েছে, সে নিজের সুখের জন্য রাইসাকে সমাজের কাছে একা ফেলে চলে গেছে। আর যে বাবা দূরপ্রবাসী থেকেও রাইসার একমাত্র ছায়া ছিল, সে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। রাইসা ফোনটায় বিছানায় ফেলে দিয়ে ডুকরে কেঁদে উঠল। এই বিশাল শহরে, এই নিষ্ঠুর পৃথিবীতে ও আজ বড্ড একা। একদিকে মায়ের এই নতুন সংসার, অন্যদিকে বাবার আইসিইউর লাইফ সাপোর্ট। 21 বছরের একটা মেয়ে এই দ্বিমুখী ঝড়ের সামনে কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে? সারা রাত হাসপাতালের আইসিইউর সামনে বসেছিল রাইসা। চোখ দুটো কান্নায় ফুলে গেছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে আছে। মাঝে মধ্যে আইসিইউর দরজা খুলে কোনো নার্স বের হলেই ও ছুটে গিয়ে একটাই প্রশ্ন করছিল, আমার বাবা এখন কেমন আছেন? কিন্তু প্রতিবারই একই উত্তর, অবস্থা এখনও সংকটাপন্ন। ভোরের দিকে মিলন চাচা ধীরে ধীরে এসে ওর পাশে বসলেন, হাতে একটা কফির কাপ। মা, কিছু খা, সারা রাত কিছু খাস নাই। রাইসা মাথা নেড়ে না বলল,
চাচা, বাবা কি আর ঠিক হবে না? মিলন চাচা দীর্ঘশ্বাস ফেললেন। ডাক্তাররা চেষ্টা করতেছে, তবে স্ট্রোকটা খুব খারাপ হয়েছে। কথাটা শুনে আবার বুকটা কেঁপে উঠল রাইসার। হঠাৎ ওর ফোনটা কাঁপতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। রাইসার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রেহানা বেগমের স্বাভাবিক গলা, রাইসা কেমন আছিস? রাইসার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। আমি কেমন আছি সেটা জানতে তোমার এখন মনে পড়ছে? এভাবে কথা বলিস না মা, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তুমি নিজের সংসার নিয়ে সুখেই আছো, আর বাবা আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রেহানা নিচু গলায় বললেন, তোর বাবার খবর আমি পাইছি, কিন্তু আমি এখন কিছু করতে পারবো না। কেন? তুমি তো এখন অনেক বড় লোকের বউ। তোমার নতুন স্বামীকে বলো না বাবার চিকিৎসার খরচ দিতে। রেহানা যেন অপমানিত হলেন। তুই আমাকে ভুল বুঝছিস। আমি কিছুই ভুল বুঝি নাই মা। তুমি আমাদের ছেড়ে চলে গেছো, বাবাকে শেষ করে দিয়েছো। রাগে ঘৃণায় কাঁপতে কাঁপতে ফোনটা কেটে দিল রাইসা। ঠিক তখনই আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। জহিরুল ইসলামের পরিবারে কেউ আছেন? রাইসা ছুটে গেল। জি ডাক্তার, আমি ওনার মেয়ে। ডাক্তার গম্ভীর মুখে বললেন, রোগের অবস্থা খুব একটা ভালো না। আরেকটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্ট্রোকের কারণে শরীরের একপাশ অবশ হয়ে যেতে পারে, আর খুব দ্রুত একটা অপারেশন করতে হবে। কত টাকা লাগবে ডাক্তার? ডাক্তার ফাইল দেখে বললেন, প্রায় 10 লাখ টাকার মতো। সংখ্যাটা শুনে রাইসার মাথা ঘুরে উঠল। 10 লাখ? জি, দ্রুত ব্যবস্থা করতে হবে। ডাক্তার চলে যেতে রাইসা দেয়ালের সাথে হেলে পড়ল। ওদের গ্রামের ছোট বাড়িটা বিক্রি করলেও এত টাকা হবে না। ঠিক তখনই ফুপো এসে ফিসফিস করে বললেন, একটা কথা ছিল রে মা। রাইসা ক্লান্ত চোখে তাকালো। কি কথা? ফুপো ইতস্ত করে বললেন, তোর মায়ের নতুন স্বামী নাকি অনেক বড়লোক। যদি যদি ওদের কাছে সাহায্য চাস। মুহূর্তে রাইসার চোখে আগুন জ্বলে উঠল। আমি ওই মহিলার কাছে হাত পাতব না। ফুপু কাঁদো কাঁদো গলায় বললেন, কিন্তু তোর বাবাকে বাঁচাতে হইলে। না, চিৎকার করে উঠল রাইসা। মা আমাদের ফেলে গেছে, এখন আমি ওনার কাছে কিছু চাইব না। কিন্তু কথাটা বললেও ভেতরে ভেতরেও জানতো সময় হয়তো ওকে এমন এক দরজার সামনে নিয়েই দাঁড় করাবে, যে দরজায় যেতেও সবচেয়ে বেশি ঘৃণা করে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতেই হাসপাতালের করিডোরটা আরও নির্জন হয়ে উঠল। রাইসা চুপচাপ আইসিইউর কাচের সামনে দাঁড়িয়ে বাবাকে দেখছিল। মাথার চারপাশে তার, নাকে অক্সিজেন মাস্ক, শরীর নিস্তেজ। এই মানুষটাই তো সারা জীবন শুধু ওর জন্য বেঁচেছেন। হঠাৎ মিলন চাচা পাশে এসে দাঁড়ালেন। মা, ডাক্তার আবার খুঁজতেছিল। রাইসা দ্রুত ডাক্তারের কেবিনে গেল। ডাক্তার গম্ভীর গলায় বললেন, আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আজ রাতের মধ্যেই টাকার ব্যবস্থা না হলে অপারেশন করা কঠিন হবে। রাইসা ঠোঁট কামড়ে ধরল। আমি চেষ্টা করছি ডাক্তার। কেবিন থেকে বের হতে রাফসান সামনে এসে দাঁড়ালো। ছেলেটার চোখ নিচু। রাইসা, আমি আসলে, তোমার কিছু বলার দরকার নেই, ঠান্ডা গলায় বলল রাইসা। রাফসান অপরাধীর মতো বলল, আমি বুঝতে পারিনি মামার এমন হবে। রাগের মাথায় ফোন করে ফেলেছিলাম। রাইসা এবার তাকালো ওর দিকে। তোমার একটা ফোন আমার বাবাকে মেরে ফেলছে। কথাটা শুনে রাফসানের মুখ শুকিয়ে গেল। ঠিক তখনই রাইসার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। তোমার বাবার চিকিৎসার টাকা আমি দিতে পারি। আজ রাত 8টায় গুলশানের রিজেন্সি হোটেলে এসো। আরমান খান। রাইসা ভ্রুকুচকে গেল। আরমান খান? এটা কি মায়ের নতুন স্বামীর নাম? ফুপু মেসেজটা দেখিয়ে আটকে উঠলেন। যাবি না রাইসা? বড়লোক মানুষদের বিশ্বাস নাই। কিন্তু রাইসার সামনে তখন আর কোনো পথ নেই। রাত 8টায় কালো একটা গাড়ি এসে থামল রিজেন্সি হোটেলের সামনে। বিশাল ঝাড়বাতি আর চকচকে মেঝে দেখে রাইসার নিজেকে যেন অন্য জগতের মানুষ মনে হচ্ছিল। ওকে নিয়ে যাওয়া হলো এক প্রাইভেট রুমে। দরজা খুলতেই রাইসা থমকে গেল। সোফায় বসে থাকা মানুষটা বয়সে খুব বেশি না, হয়তো 35 থেকে 36 হবে। দামি স্যুট পরা, চোখে অদ্ভুত শান্ত ভাব। লোকটা উঠে দাঁড়ালো। তুমি রাইসা? জি, আমি আরমান খান। রাইসার চোখ সঙ্গে সঙ্গে রাগে জ্বলে উঠল। আপনি আমার মায়ের স্বামী? লোকটা শান্তভাবে বলল, হ্যাঁ। তাহলে শুনুন, আমি আপনাদের কাছ থেকে দয়া নিতে আসিনি। আরমান খান মৃদু হেসে বললেন, কিন্তু তুমি এসেছ। কথাটা শুনে রাইসা চুপ হয়ে গেল। আরমান টেবিলের উপর একটা ফাইল রাখলেন। এখানে 10 লাখ টাকার চেক আছে। তোমার বাবার অপারেশন হয়ে যাবে। রাইসা হতবাক। কেন করছেন এসব? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তোমার মা এখনো তোমাদের ভালোবাসে। মিথ্যে কথা। রাইসা প্রায় চিৎকার করে উঠল।
যে মা নিজের মেয়েকে ফেলে চলে যায় সে কাউকে ভালোবাসে না। আরমান দীর্ঘশ্বাস ফেললেন। সব গল্প বাইরে থেকে যেমন দেখা যায় ভেতরে তেমন না। মানে? লোকটা ধীরে ধীরে বলল, তোমার মা এই বিয়েটা নিজের ইচ্ছায় করেনি। রাইসার বুক কেঁপে উঠল। কি বলতে চাইছেন আপনি? আরমান খান এবার এমন একটা কথা বললেন যেটা শুনে রাইসার পায়ের নিচের মাটি সরে গেল। তোমার বাবার জীবনে এমন কিছু সত্য আছে যেটা তুমি এখনো জানো না। আরমান খানের কথাটা যেন মাথার ভেতরে হাতুড়ির মতো বাজতে লাগলো। বাবার জীবনে এমন সত্য আছে মানে কি? রাইসা ঠান্ডা গলায় বলল, আপনি ধাঁধা না বলে পরিষ্কার করে বলুন। আরমান খান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার বাবা জহিরুল সাহেব প্রায় 5 বছর আগে বড় একটা ব্যবসায়িক ক্ষতির মধ্যে পড়েছিলেন। তখন উনি অনেক মানুষের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। বাবা কখনো এসব বলেনি। বলবেন কিভাবে? তোমাদের সুখে রাখতে উনি সব লুকিয়েছিলেন। রাইসার নিঃশ্বাস আটকে শুনছিল। আরমান আবার বলেন, ঋণের চাপ এত বেড়ে গিয়েছিল যে কয়েকজন লোক ওনাকে জেলে পাঠানোর হুমকি দেয়। তখন তোমার মা আমার কাছে সাহায্য চাইতে আসে। আপনার কাছে কেন? কারণ সেই ঋণের বড় একটা অংশ আমার কোম্পানি ছিল। রাইসা স্তব্ধ হয়ে গেল। আরমান নিচু গলায় বললেন, তোমার মায়ের সামনে তখন 2টা পথ ছিল। এক, তোমার বাবাকে জেলে যেতে দেখা। 2, আমাকে বিয়ে করে সব ঋণ শোধ করা। রাইসার মাথা ঘুরে উঠল। না না মা, এটা কখনো। তোমার মা তোমাদের বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দিয়েছে। কথাগুলো শুনে রাইসার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। এতদিন যে মানুষটাকে ঘৃণা করে এসেছি সেই মানুষটা কি সত্যিই ওদের জন্য নিজের জীবনটা বদলে ফেলেছে? ঠিক তখনই দরজা খুলে রেহানা বেগম ভেতরে ঢুকলেন। মাকে দেখে রাইসার বুক কেঁপে উঠল। কয়েক দিনের মধ্যে মানুষটা যেন অনেক শুকিয়ে গেছেন। চোখ দুটো লাল, মুখে অদ্ভুত ক্লান্তি। রেহানা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, রাইসা মা। রাইসা চোখ ফিরিয়ে নিল। আপনি আমাকে মা বলে ডাকবেন না। রেহানার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তুই আমাকে ঘৃণা করিস সেটা আমি বুঝি, কিন্তু বিশ্বাস কর, আমি যা করেছি তোর বাবাকে বাঁচানোর জন্য করেছি। তাহলে আগে বলেননি কেন? তোর বাবা কসম কেটে নিষেধ করেছিল। উনি চায়নি তুই কোনোদিন এসব জানিস। রাইসা কাপা গলায় বলল, তাহলে বাবা আজ আইসিইউতে কেন? সব লুকিয়ে কি লাভ হলো? রেহানা আর নিজেকে সামলাতে পারলেন না। মুখ চেপে কান্না শুরু করলেন। আরমান খান শান্ত গলায় বললেন, তোমার মা আজও তোমাদের ছাড়া কিছু ভাবেনি। রাইসার কিছু বলতে পারল না। বুকের ভেতর জমে থাকা রাগ, অভিমান, ঘৃণা সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক তখনই মিলন চাচান ফোন এলো। রাইসা ফোন ধরতেই ওপাশ থেকে আতঙ্কিত গলা, রাইসা, তাড়াতাড়ি হাসপাতালে আয় মা। জহুরিল ভাইয়ের অবস্থা হঠাৎ খারাপ হয়েছে। রাইসার শরীর ঠান্ডা হয়ে গেল। কি হয়েছে? ডাক্তার কইতেছে রোগীর শেষবারের মতো জ্ঞান ফিরতে পারে। দ্রুত আসো। রাইসার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আজ কি তাহলে বাবা কিছু বলতে চান? হাসপাতালের করিডোর জুড়ে দৌড়াচ্ছিল রাইসা। পেছনে রেহানা বেগম আর আরমান খানও দ্রুত হাঁটছিলেন। আইসিইউর সামনে পৌঁছাতেই ডাক্তার বললেন, রোগীর জ্ঞানের কিছু সময়ের জন্য ফিরেছে, তবে সময় খুব কম। একজন মাত্র ভেতরে যেতে পারবেন। রাইসার বুক ধরফর করতে লাগলো। আমি যাব। আইসিইউতে ঢুকতে ওর চোখ ভিজে উঠল। জহিরুল ইসলাম নিস্তেজ হয়ে শুয়ে আছেন। শরীরের ডান পাশ একদম নড়ছে না। তবুও মেয়েকে দেখেই চোখের কোণে পানি জমল। রাইসা বাবার হাত শক্ত করে ধরল। বাবা। জহিরুল সাহেব কষ্ট করে ঠোঁট নড়ালেন। মা, আমার কিছু কিছু বলো না বাবা, তুমি ঠিক হয়ে যাবে। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। সময় কম। রাইসা কান্না চেপে বাবার মুখের কাছে ঝুঁকল। জহিরুল সাহেব ফিসফিস করে বললেন, তোর মাকে ভুল বুঝিস না। রাইসার বুক কেঁপে উঠল। সব আমার দোষ। না বাবা, তুমি কথা বলো না। তিনি কষ্ট করে নিঃশ্বাস নিলেন। আমি ব্যর্থ মানুষ রে মা, সংসার বাঁচাতে পারিনি। রাইসা মাথা নাড়তে লাগলো। তুমি ব্যর্থ না বাবা, তুমি আমাদের জন্য জীবন শেষ করে দিয়েছ। জহিরুল সাহেবের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তোর মা অনেক কষ্ট করছে। হঠাৎ হার্ট মনিটরের শব্দ দ্রুত উঠতে শুরু করলো। ডাক্তাররা দৌড়ে ভেতরে ঢুকলেন। মিস, প্লিজ বাইরে যান। রাইসা বের হতে রেহানা বেগম ছুটে এলেন। ওনারে একবার দেখতে দাও প্লিজ। কিন্তু নার্স বাধা দিল। কাছের ওপাশে রাইসা দেখল ডাক্তাররা মরিয়া হয়ে চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর বিপ, একটানা পুরো শব্দ করিডোরে ছড়িয়ে পড়ল। রাইসার বুক হিম হয়ে গেল। রেহানা বেগম চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়লেন। জহিরুল। ডাক্তার ধীরে ধীরে বাইরে এসে মাথা নিচু করলেন। আমরা দুঃখিত।
পৃথিবীটা যেন মুহূর্তেই থেমে গেল। রাইসা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। যে মানুষটা সারা জীবন শুধু ওর জন্য বেঁচেছিল, সে আজ চলে গেল। জানাজার পর গভীর রাতে রাইসা একা বাবার পুরনো ব্যাগটা খুলছিল। ভেতরে কিছু জামা কাপড়, একটা পুরনো ডায়েরি আর ছোট্ট খাম। কাপা হাতে খামটা খুলতেই একটা চিঠি বের হলো। চিঠির ওপরে লেখা, আমার রাইসার জন্য। রাইসার বুক ধক করে উঠল। চিঠিতে জহিরুল সাহেব লিখেছেন, মারে, যদি কোনোদিন এই চিঠি তোর হাতে পড়ে তাহলে বুঝবি আমি আর বেঁচে নেই। একটা কথা সারা জীবন তোর কাছ থেকে লুকাইছি। তোর মা খারাপ না রে মা, আমি ওরে বাধ্য করেছি আরমানকে বিয়ে করতে, কারণ আমি জানতাম আমার পরে তোদের দেখার মতো কেউ থাকবে না। রাইসার চোখ ঝাপসা হয়ে গেল। চিঠির শেষ লাইনটা পড়ে ওর বুকটা হু হু করে উঠল। আমি শুধু চাই তুই কোনোদিন তোর মাকে একা করে দিস না। চিঠিটা পড়ার পর রাইসা অনেকক্ষণ নড়তে পারল না। বাবার লেখা প্রতিটি শব্দই যেন বুকের ভেতর পাথরের মতো বসে গেছে। আমি তোদের বাধ্য করছি আরমানকে বিয়ে করতে। মানে, বাবা কি সত্যি মাকে বিয়ে করতে বলেছিলেন? হঠাৎ পেছন থেকে কাপা গলা শোনা গেল। রাইসা রাইসা ঘুরে তাকালো। রেহানা বেগম দরজার পাশে দাঁড়িয়ে আছেন, চোখ ফোলা, মুখে ক্লান্তির ছাপ। এই চিঠিটা তুই পাসিস? রাইসা চিঠিটা শক্ত করে ধরে বলল, হ্যাঁ। রেহানা ধীরে ধীরে ভেতরে এসে বসে পড়লেন। তোর বাবা কখনো নিজের দোষ স্বীকার করতে চাইতো না, কিন্তু শেষ মুহূর্তে সত্যটা লিখে গেছে। রাইসার চোখ শুরু হয়ে গেল। সব খুলে বলো। আমি আর কিছু অর্ধেক শুনতে চাই না। রেহানা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তোর বাবা একসময় ভয়ঙ্কর ঋণের মধ্যে পড়ে গিয়েছিল। শুধু ব্যবসায় না, কিছু ভুল মানুষের সাথে জড়িয়ে গিয়েছিল। ওরা শুধু টাকা না, প্রাণও চাইতে পারত। রাইসা থমকে গেল। রেহানা বললেন, আরমান খান তখন একজন বড় ইনভেস্টর ছিল, কিন্তু ও দয়া সাহায্য করতে চায়নি। যদি আমি এক শর্ত না মানি। শর্ত? রেহানা চোখ নামিয়ে বললেন, তোর বাবাকে বাঁচাতে হলে আমাকে আরমানকে বিয়ে করতে হবে। রাইসার হাত কেঁপে উঠল। আর বাবা? তোর বাবা নিজেই আমাকে বাধ্য করেছিল। রাইসা ফিসফিস করে বলল, মানে, বাবা জানতো? রেহানা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কারণও জানতো, না হলে আমরা কেউই বাঁচতাম না। রুমের ভেতর নীরবতা নেমে এলো। হঠাৎ আরমান খান দরজায় দাঁড়িয়ে বললেন, সব সত্য এখন জানলে? রাইসা ঘুরে তাকালো, চোখে ঘৃণা আর বিভ্রান্তি। আপনি কেন এটা করলেন? কেন আমার মাকে এই শর্ত দিলেন? আরমান শান্ত গলায় বললেন, কারণ তোমার বাবার ঋণ শুধু টাকা না, জীবন মৃত্যুর ব্যাপার ছিল। তিনি একটু থেমে বললেন, আর আমি তোমার বাবাকে বাঁচিয়েছিলাম, কিন্তু বিনিময়ে রিহানাকে আমার জীবনে আনতে হয়েছিল। এটা আমারও শাস্তি ছিল। রাইসার চোখে পানি জমে গেল। সবাই মিলে একটা সত্য লুকিয়েছে বাঁচানোর জন্য। আর ঠিক তখনই ডাক্তার এসে বললেন, জহিরুল ইসলামের একটা পুরনো ফাইল পাওয়া গেছে, উনি মৃত্যুর আগে আমাদের দিয়েছেন। রাইসা ছুটে গেল। ফাইলে লেখা ছিল, আমার মৃত্যুর পর যদি আমার মেয়ে সত্য জানতে চায় তাহলে তাকে বলো। আরমান খানের কাছে আমার অনেক বড় অপরাধ আছে। ও আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু আমি ওর জীবন নষ্ট করেছি। রাইসা থমকে গেল। মানে? কেউ পুরো সত্যটা জানে না। সকালে হাসপাতালের ছাদে দাঁড়িয়েছিল রাইসা, পেছনে রেহানা বেগম, আরমান খান, সবাই চুপ। রাইসা ধীরে ধীরে বলল, আমি কাউকে ক্ষমা করতে পারছি না, আবার ঘৃণা করতেও পারছি না। রেহানা কাঁদতে কাঁদতে বললেন, তুই চাইলে আমাদের খুঁজে ফেলতে পারিস, আমি তোর মা হওয়ার যোগ্য না। রাইসা ঘুরে তাকালো। তুমি আমাকে ফেলে গিয়েছিলে, কিন্তু বাবার সে চিঠি বলেছে তোমাকে ছাড়তে না। তারপর আরমানের দিকে তাকালো। আর আপনি? আপনি টাকা দিয়ে আমাদের বাঁচিয়েছেন, কিন্তু আমাদের পরিবার ভেঙেছেন। আরমান মাথা নিচু করলেন। আমি কখনো সুখ পাইনি। রাইসা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমার বাবা শেষ মুহূর্তে একটা সত্য রেখে গেছে, তিনি কাউকে হারাতে চাননি। একটা দীর্ঘ নীরবতা। রাইসা আবার বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। সবাই তাকিয়ে রইল। আমি কারো শত্রু হব না, কিন্তু কারো ছায়াতেও থাকব না। রেহানা কাপা গলায় বললেন, মানে? রাইসা শান্ত গলায় বলল, আমি বিদেশে পড়তে যাচ্ছি, নিজের জীবন নিজে গড়ব। রেহানা ছুটে এসে বললেন, আমাকে একা করে যাবি? রাইসা প্রথমবার মায়ের হাত ধরল। তুমি আমাকে একা করেছিলে, কিন্তু আমি তোমাকে ঘৃণায় একা করব না। তারপর আরমানের দিকে তাকালো। আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে আমার মায়ের পাশে থাকুন, কিন্তু আমার জীবনে না। আরমান চোখ নামিয়ে বললেন, ঠিক আছে। কিছু মাস পর একটা ছোট গ্রামের কবরস্থানে জহিরুল ইসলামের কবরের পাশে দাঁড়িয়ে রাইসা, হাতে বাবার সেই চিঠি। আমি শুধু চাই তুই তোর মাকে একা করে দিস না।
রাইসা আস্তে করে বলল, আমি কথা রাখছি বাবা, কিন্তু নিজের জীবনও বাঁচি। দূরে দাঁড়িয়ে রেহানা বেগম কাঁদছেন, পাশে আরমান। শুধু দূর থেকে দেখা এক শান্ত ছায়া। রাইসা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পেছনে পড়ে রইল কষ্ট, দোষ আর অর্ধেক বলা সত্য। আর সামনে একটা নতুন জীবন। সমাপ্ত।